সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বীকার করেছেন দেশটা শ্রীলঙ্কার পথেই অগ্রসর হচ্ছে, তবে এর জন্য বিএনপি সহ বিরোধী দল এবং তার সমর্থকরা দায়ী। বিএনপি এবং তার সমর্থকরা দেশটা শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে, অথচ গত 16 বছর ধরে তারা ক্ষমতায়, এবং এই 16 বছরে দেশ থেকে 10 লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার হয়েছে, কিন্তু এই পাচার ঠেকানোর ব্যাপারে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। বরং যারা পাচারকারী হিসেবে বিভিন্ন সময় চিহ্নিত হয়েছে তাদের হাতে ব্যাংক তুলে দেওয়া হয়েছে, তাদের পকেটে 1 লাখ কোটি টাকারও বেশি তুলে দেওয়া হয়েছে রেন্টাল এবং কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে। আসসালামু আলাইকুম দর্শক, গাজা এবং রাফার যুদ্ধ শেষ না হতেই ইসরায়েল এখন লেবাননে সর্বাত্মক যুদ্ধ চালানোর প্রস্তুতি নিচ্ছে এবং সেই লক্ষ্যে তারা ঘোষণাও দিয়েছে। এবার তাদের লক্ষ্য লেবাননে অবস্থিত যে হিজবুল্লাহ বাহিনী, সেই বাহিনীকে নিঃশেষ করা। এখানে খবরে বলা হচ্ছে গাজার পাশাপাশি এবার লেবাননে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল। তেল আবিবের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে খবর আল জাজিরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক। সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বীকার করেছেন দেশটা শ্রীলঙ্কার পথেই অগ্রসর হচ্ছে, তবে এর জন্য বিএনপি সহ বিরোধী দল এবং তার সমর্থকরা দায়ী। বিএনপি এবং তার সমর্থকরা দেশটা শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে, অথচ গত 16 বছর ধরে তারা ক্ষমতায়, এবং এই 16 বছরে দেশ থেকে 10 লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার হয়েছে, কিন্তু এই পাচার ঠেকানোর ব্যাপারে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। বরং যারা পাচারকারী হিসেবে বিভিন্ন সময় চিহ্নিত হয়েছে তাদের হাতে ব্যাংক তুলে দেওয়া হয়েছে, তাদের পকেটে 1 লাখ কোটি টাকারও বেশি তুলে দেওয়া হয়েছে রেন্টাল এবং কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে। এভাবেই দেশের পুরো অর্থনীতিটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। ব্যাংকগুলোতে টাকা নাই। কোরবানি ঈদের আগে অধিকাংশ গ্রাহক ব্যাংকে গিয়ে তাদের যে পরিমাণ টাকা প্রয়োজন সেটা উত্তোলন করতে পারেনি। ম্যাক্সিমাম ব্যাংকে গ্রাহকদের সাথে ব্যাংক কর্তৃপক্ষের হাতাহাতি পর্যন্ত হয়েছে। আমি ঈদ করতে আমার নিজ জেলা শহরে এসেছি, এখানে অধিকাংশ ব্যাংকে নাকি ঈদের আগে গ্রাহকদের সাথে হাতাহাতি পর্যন্ত হয়েছে। বুথগুলোতে টাকা নাই, গ্রাহকরা বুথ থেকে টাকা তুলতে পারছেন না, এই খবর প্রায় প্রতিদিনই গণমাধ্যমে উঠে আসছে। এটা দেশের বর্তমান ব্যাংকের পরিস্থিতি, এবং ব্যাংকের মালিক কাদেরকে বানানো হয়েছে? যারা ঋণ খেলাপি, যারা বিদেশে টাকার পাচার করেছে, এবং যারা সরকারের অলিগার্ক, এদেরকেই ব্যাংকগুলো দেয়া হয়েছে, মালিক বানানো হয়েছে, যাতে তারা ব্যাংকগুলোকে লুটপাট করে ব্যাংক ব্যবস্থাটাকে ধ্বংস করতে পারে। এভাবে দেশের অর্থনীতিকে সাজিয়েছে এই সরকার, এবং এতগুলো বছরে দেশটাকে শ্রীলঙ্কার থেকে আরও খারাপ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। বাস্তবতা হচ্ছে আরও খারাপ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। কিন্তু ওবায়দুল কাদেরের বক্তব্যকেও যদি আমরা ধরে নেই, তারপরেও দেশটা যে শ্রীলঙ্কার দিকে যাচ্ছে সেটা কখনোই বিরোধী দল বা তার সমর্থকদের জন্য হতে পারে না, কারণ তারা তো ক্ষমতায় নাই। বাজার ব্যবস্থাও তারা নিয়ন্ত্রণ করে না, তারা ব্যাংকের মালিকও হতে পারে নাই। আপনি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশ্চয়ই বিরোধী দলের নেতাদের হাতে দেন নাই। এই সব কিছুই আপনি দিয়েছেন আপনার নিজের লোকদের হাতে, সরকারি দল এবং তার অলিগার্কদের হাতে, এবং সেখান থেকে আপনারা কমিশন পেয়েছেন। কিভাবে মেগা প্রকল্পের নামে মেগা লুট হয়েছে বাংলাদেশে সেই কথা নতুন করে বলবার কিছু নেই, এবং এই সব টাকা চলে গেছে আপনার অলিগার্কদের পকেটে, এবং সেখান থেকে আপনারা কমিশন পেয়েছেন। এখন আপনারা বলছেন দেশটা শ্রীলঙ্কার পথে যাচ্ছে আর তার জন্য বিরোধী দল দায়ী। দেশটা শ্রীলঙ্কার পথে যাচ্ছে, আপনার এই বক্তব্যকে সমর্থন করি। শ্রীলঙ্কার পথে যাচ্ছে না, দেশের পরিস্থিতি এখন শ্রীলঙ্কার একটা সময় যে পরিস্থিতিটা হয়েছিল তার চেয়েও খারাপ। এই পরিস্থিতিটা আপনারা তৈরি করেছেন। আজ থেকে 10 বছর আগে চামড়া বিক্রি হতো 100 টাকা স্কোয়ার ফিট, সরকারি হিসেবেই এখন 50 টাকা স্কোয়ার ফিট চামড়ার দাম বেঁধে দেওয়া হয়েছে, অথচ বিক্রি হচ্ছে 10 টাকা স্কোয়ার ফিটে। সরকার বলছে আমরা তো চামড়ার দাম বেঁধে দিয়েছি। তারা বেঁধেই দিয়েছে 10 বছর আগের দামের অর্ধেক, এবং তার 5 ভাগের 1 ভাগ দামে বিক্রি হচ্ছে, কিন্তু সেটা মনিটর করার কোনো দায়িত্ব নাকি সরকারের নাই। সরকার শুধু দাম বেঁধে দেওয়া পর্যন্তই তার দায়িত্ব। মশলার দাম কিভাবে নিয়ন্ত্রণ হয় সে সম্পর্কে একটা রিপোর্ট আমরা দেখব, খুব ইন্টারেস্টিং,
খুবই ইন্টারেস্টিং রিপোর্ট। কিভাবে এই বাজারটাকে নিয়ন্ত্রণ করা হয়, এবং এটা শুধুমাত্র মশলার বাজারের জন্য প্রযোজ্য না, এটা সামগ্রিকভাবেই দেশের সকল বাজারের জন্যই এটাই সত্য। এবং সরকার শুধুমাত্র একটা মূল্য নির্ধারণ করে দেবে, কিন্তু সেই দামে বিক্রি হচ্ছে কিনা সেটা মনিটর করার দায়িত্ব তার নয়। কারণ এই বাজারটা নিয়ন্ত্রণ তো তারাই করে, তাদের অলিগার্করা করে, তাদের নিজের লোকরা করে। সুতরাং সেখানে মনিটর করতে গেলে তো নিজের লোকরাই ধরা খাবে, এ কারণে তারা সেটা মনিটর করে না। আরেকটা কথা হচ্ছে, এখানে যে শত শত হাজার হাজার কোটি টাকা জনগণের পকেট থেকে তুলে নেওয়া হয়, তার কমিশন তো তাদের পকেটেও যায়। সুতরাং এই সব কিছুই আসলে একটা সিন্ডিকেট। যারা কথা বলছে, যারা সরকারে আছে, সরকার যারা চালাচ্ছে, সরকারি দলে যারা আছে, তাদের অলিগার্করাই সবাইকে মিলে আসলে একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা জনগণের পকেট কাটছে। এবং চামড়ার দামের কথা বলছিলাম, যেখানে আজ থেকে 10 বছর আগে 100 টাকায়, সেখানে এখন 50 টাকা বেঁধে দিয়ে 10 টাকা দামে বিক্রি হচ্ছে, অথচ সরকারের সেখানে কোনো ভ্রুক্ষেপ নাই। ব্যাংকগুলোতে টাকা পাওয়া যাচ্ছে না, সে ব্যাপারে সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই। ইসলামী ব্যাংক একরকম ঘোষণা দিয়েই তাদের বুথগুলো বন্ধ করে দিয়েছে। সারা দেশে ইসলামী ব্যাংকের বুথগুলোতে আপনি যাবেন, কিন্তু আপনি টাকা পাবেন না। অধিকাংশ বুথেই অলরেডি টাকা শেষ হয়ে গেছে এবং নতুন করে টাকা এখন পর্যন্ত আসে নাই। দেশের অর্থনীতি এই পর্যায়ে আসলো কেন? 1,82,000 কোটি টাকা খেলাপি ঋণ, 1 লক্ষ কোটি টাকার বেশি ক্যাপাসিটি চার্জের নামে আপনি আপনার অলিগারদের পকেটে ভরে দিয়েছেন। তারা যখন $1 বিলিয়ন বিদেশে পাচার করেছে এমন তথ্য এসছে সামনে, তখন আপনি তার কোনো তদন্ত করেন না কেন? ওই $1 বিলিয়ন মধ্যে আপনার কমিশন কত? সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার শত কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ সামনে আসলো, অথচ সরকারি দলের সাধারণ সম্পাদক বলছেন আসাদুজ্জামান মিয়ার তেমন কোনো সম্পদের তথ্য, তেমন কোনো দুর্নীতির তথ্য নাকি আসে নাই। তার মানে শত কোটি টাকার অবৈধ সম্পদ তাদের কাছে আসলে কোনো ম্যাটার করে না। সব হিসাব আসলে হাজার কোটি, লক্ষ কোটি টাকায়। এই কারণে যখন শত কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য সামনে এসে, তখন সেটা ওবায়দুল কাদের ওভারলুক করছেন। এমনকি সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদের তথ্য, কত বড় তালিকা, পড়ে শেষ করা যায় না। অথচ আসাদুজ্জামান খান কামাল, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, বলছেন তদন্ত চলছে, তদন্তকারী কর্মকর্তা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন দেখা যাবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে কাগজপত্র এসছে, কাগজপত্র ঠিক আছে, কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। তার মানে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ মালিক হওয়া কিংবা হাজার কোটি টাকার দুর্নীতি তাদের কাছে ছোটোখাটো ভুলভ্রান্তি মনে হচ্ছে। তার মানে আসলে দুর্নীতির পরিমাণটা কত কত বড় হলে এই পরিমাণগুলো, শত কোটি টাকা, হাজার কোটি টাকার দুর্নীতি গিয়ে তাদের কাছে ছোটোখাটো ভুলভ্রান্তি মনে হয়। তাহলে আসাদুজ্জামান খান কামাল কিংবা ওবায়দুল কাদেরদের হিসাবটা আসলে কি? তাদের বিরুদ্ধেও কি কোনোদিন তদন্ত হবে? তারাও কি অবৈধ সম্পদ অর্জন করেছেন এমন কোনো তথ্য আমাদের সামনে আসবে? তারা কেন ধামাচাপা দিতে চাইছেন সাবেক সেনাপ্রধান, সাবেক আইজিপি, সাবেক ডিএমপি কমিশনারদের এই অবৈধ দুর্নীতি, অবৈধ সম্পদের তথ্য কেন ধামাচাপা দিতে চাইছেন? এর মধ্যে কি তাদেরও কিছু হতে পারে? কোনোদিন হয়তো যখন তারা ক্ষমতায় থাকবেন না, সেই সময় হয়তো আমরা অনেক কিছুই জানতে পারবো। এখন হয়তো সেগুলো আমাদের পক্ষে জানা সম্ভব হচ্ছে না। ওবায়দুল কাদেরের বক্তব্যটা আমরা দেখে নিই। বিরোধী দল কিভাবে দেশটাকে শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে, ওবায়দুল কাদের সাহেব কি মনে করছেন সেটা আমরা একটু দেখে নিই। তারপর তার এই বক্তব্যের জবাব আমরা দেব এবং খুব ইন্টারেস্টিং একটা রিপোর্ট দেখব, বাজারকে কিভাবে টেলিফোন কলের মধ্য দিয়ে, একটা রহস্যজনক টেলিফোন কলের মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, সেটা আমরা দেখব। বিএনপি দেশটাকে শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে, ওবায়দুল কাদের সাহেব বলছেন। বিএনপি সহ তাদের সমর্থকরা দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদের দিনও সরকারের বিরুদ্ধে বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তিনি বলেন, মূল্যস্ফীতির মধ্য দিয়ে 1,40,00,000-এর বেশি কোরবানি হয়েছে, যা গতবারের তুলনায় বেশি। মূল্যস্ফীতির কারণে ঈদ ব্যাহত হয়েছে, বিএনপির এ তথ্য ঠিক নয়। মূল্যস্ফীতি আছে, তবে এটা কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ মূল্যস্ফীতি কি সামান্য কমেছে নাকি বেড়েছে? তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এত কষ্ট করছেন, সেই কষ্টের কোনো মূল্য নাই। তিনি শুধুই কষ্ট করে যাচ্ছেন, কিন্তু সেই কষ্টের যদি কোনো মূল্য না থাকে, জনগণ যদি সেখান থেকে উপকৃত না হয়, তাহলে প্রধানমন্ত্রী এত কষ্ট করার তো দরকার নাই। শুধু তিনি কেন এত কষ্ট করবেন? কারণ এত পরিশ্রম করে যখন আপনি সেটা নিয়ন্ত্রণ করতে পারছেন না, তখন আপনার আসলে সেখানে আর হাত দেওয়ার দরকার নাই। হাত না দিয়ে দেখা যাক না কত দূর যায়। হাত দিয়ে যখন বাড়ছেই, তখন হাত না দিলে, আপনারা তো পরিশ্রম না করলে হয়তো কিছুটা কমতেও পারে।
আমরা ইন্টারেস্টিং সেই রিপোর্টটা দেখি কীভাবে বাজার নিয়ন্ত্রণ করা হয় টেলিফোন কলের মাধ্যমে। অনুসন্ধানে নেমে জানা যায়, বাংলা ট্রিবিউনে একটা রিপোর্ট পড়ছে, বাজারে মশলার দাম ওঠানামার পেছনে রয়েছে বিশাল এক চক্র। যারা রয়েছে ধরাছোঁয়ার বাইরে, তাদের কল এলে মুহূর্তেই পাল্টে যায় মশলার দাম। তেমনি একটি ঘটনা গত 11 জুন চোখে পড়ে বাংলা ট্রিবিউনের। রাজধানীর মৌলভীবাজারের পারফেক্ট মশলা স্টোরের বিক্রেতারা বিকাল 3:30টার দিকে 3,320 টাকা কেজি দরে এলাচ বিক্রি করছিলেন। কিছুক্ষণ পর কোথা থেকে একটা কল এলো। সেই কল আসার পরেই এলাচের কেজি হয়ে গেল 3,600 টাকা। কে কল দিয়েছেন, কেনই বা মুহূর্তের মধ্যে মশলার দাম বেড়েছে, এর পেছনে রহস্য জানতে কথা হয় সেই দোকানের একজন কর্মচারীর সঙ্গে। যে দামে মশলা কেনা সে অনুযায়ী কেন বিক্রি হবে না এমন প্রশ্নের জবাবে পারফেক্ট মশলা স্টোরের একজন বিক্রেতা বাংলা ট্রিবিউনকে বলেন, বাজার ঠিক রাখতে এই নির্দেশনা আমাদের সবাইকে মানতে হয়। এটা শুধু আমি মানি না, মৌলভীবাজারের যত ব্যবসায়ী আছে সবাই এই কাজ করে। এখন যদি আবার কল আসে তাহলে এই মূল্য তালিকা মুছে আবার দাম বাড়ানো হবে। কোথা থেকে কল আসে এমন প্রশ্নের জবাবে এই বিক্রেতা বলেন, চট্টগ্রাম। কথা বলে জানা যায়, রাজধানীর পাইকারি মশলার বাজার মৌলভীবাজারের ব্যবসায়ীরা এমন কলের অপেক্ষাতেই থাকেন সবসময়, আর কল এলেই বেড়ে যায় মশলার দাম। মশলার দাম ওপর থেকে কে নির্ধারণ করে দেয়? আপনারা আপনাদের ক্রয় মূল্য অনুযায়ী কেন বিক্রি করেন না এমন প্রশ্নের জবাবে এই বিক্রেতা বলেন, এটা বলতে পারবো না। কেন বলতে পারবেন না? কারণ এটা একটা অদৃশ্য শক্তি এবং এই অদৃশ্য শক্তির মূল সোর্সটা আসলে কি সেটা আমরা জানি। এই কারণেই আমরা বললাম, প্রধানমন্ত্রীকে অনুরোধ করলাম, আপনি এত পরিশ্রম করার দরকার নাই, আপনি বরং অনেক পরিশ্রম করেছেন। 16টা বছর ধরে দেশের জনগণের জন্য পরিশ্রম করতে করতে আপনি ক্লান্ত, পরিশ্রান্ত। সুতরাং আপনি এবার একটু বিশ্রাম নিন। তাহলে যদি অন্তত এই টেলিফোন কলগুলো আসা বন্ধ হয় এবং এভাবে জনগণের পকেট কাটানো হয়। মশলার পাইকারি ক্রেতারা বলছেন, একদিনে 2 থেকে 3 বারও মশলার দাম ওঠানামা করে। এক একটা টেলিফোনে দিনে 2 বার 3 বারও নাকি দাম বাড়ানো হয়। এক একটা টেলিফোন কল আসলেই দাম বেড়ে যায়। চট্টগ্রাম থেকে এই টেলিফোন কল কে করেন? বিরোধী দলের নেতাকর্মীরা। ওবায়দুল কাদের যে বলছেন বিরোধী দল আর তার সমর্থকরা মিলে দেশকে শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে, এই টেলিফোন কলকে বিরোধী দল করে। আর তাদের ভয়ে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজারের বিক্রেতারা দাম বাড়িয়ে দেয়। এই সিন্ডিকেটকে বিরোধী দল নিয়ন্ত্রণ করে, সেটা কি আদৌ সম্ভব? গত 16 বছর ধরে আপনারা ক্ষমতায়, আর এই সিন্ডিকেট কি বিরোধী দল নিয়ন্ত্রণ করে, তাদের সমর্থকরা নিয়ন্ত্রণ করে। সুতরাং সরকারি দলের সাধারণ সম্পাদকের কাছেও অনুরোধ থাকবে, আপনিও একটু বিশ্রাম নেন। অনেকগুলো বছর ধরে আসলে মিথ্যে কথা বলতে বলতে, ফাজলামো করতে করতে, জনগণের সাথে তামাশা করতে করতে আপনারা আসলে পরিশ্রান্ত, আপনিও পরিশ্রান্ত, আপনিও একটু বিশ্রাম নেন। প্রধানমন্ত্রী তো কয়েকদিন আগে দুর্ভিক্ষের কথা বলেছিলেন, কয়েক দফায় তিনি 2 দফায় দুর্ভিক্ষের কথা বলেছেন। ফলে আমরা ধরে নিতে পারি সরকারি দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক মিলে যখন মনে করছে দেশটা শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতির দিকে যাচ্ছে, একটা দুর্ভিক্ষের পরিস্থিতির দিকে যাচ্ছে, তখন আমরা ধরে নিতে পারি আমরা আসলেই ওই পরিস্থিতির দিকে যাচ্ছি এবং দেশটা যে চলছে এটা ওখানে গিয়েই ঠেকবে। কিন্তু এটাও সত্য যে এর পেছনে আপনারাই দায়ী।